আন্তর্জাতিক আদালতে আইসিসির কথা বোধহয় বলছেন, সেটা বাংলাদেশে যাওয়ার জন্য অপশন ছিল না। খুব সংক্ষেপে বলি যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরে কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলে আইসিসিতে অর্থাৎ আন্তর্জাতিক আদালত যেটা, সেখানে যদি যেতে হয় তাহলে দুটো প্রধান কারণ লাগে। একটা হচ্ছে যে রাষ্ট্রে এই অপরাধটা সংঘটিত হয়েছে সেই রাষ্ট্রে সেই বিচার করার সক্ষমতা যদি না থাকে, অথবা সেই রাষ্ট্র যদি এই ধরনের অপরাধের বিচার করতে আগ্রহী না হয়। এই দুটো শর্তের একটাও বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল না। বাংলাদেশ এটা বিচার করতে সক্ষম, কারণ বাংলাদেশের এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো আছে, আদালত আছে, প্রসিকিউশন আছে, সব ব্যবস্থা আছে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশ ইচ্ছুক ছিল। প্রফেসর ইউনূসের নেতৃত্বে জুলাই বিপ্লব পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছিলেন, তারা শুধু ইচ্ছুকই ছিলেন না, গোটা জাতি কর্তৃক ম্যান্ডেটেড ছিলেন যে তারা প্রধান তিনটি কাজ করবেন, তার মধ্যে একটা ছিল এই মানবতা বিরোধী অপরাধগুলোর বিচার। সুতরাং এই দুই কারণে আইসিসিতে যাবার কোনো প্রয়োজন বাংলাদেশের নেই, বাংলাদেশের ছিল না। এটা যদি ইসরায়েল হতো, নেতানিয়াহুর বিচার করা যায় না, নেতানিয়াহু বিচার করতে দিবেও না, আর নেতানিয়াহু বিচার করতে সক্ষমও না, ইচ্ছুকও না। এই কারণে ইসরায়েলের বিচারের জন্য আমরা যাব ওখানে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশের আভ্যন্তরীণ যে আদালত, সেটাই যথেষ্ট। যাই হোক, বিষয়টা অন্যদিকে চলে গেল। আজকের যে সাবজেক্ট ম্যাটার, সবাই চমৎকার বলেছেন কয়েকটা জিনিস। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অপতথ্য, সেটাকে কাউন্টার করা, অপতথ্যর যে ব্যাপারে ফ্যাক্ট চেকিংয়ের ব্যাপারে প্রথম বক্তা চমৎকার বলেছেন। কারণ একটা অপতথ্যের ভিত্তিতে বাংলাদেশে একটা মোটামুটি ক্রুসেড লেগে গিয়েছিল, আল্লাহর রহমতে থেমে গেছে। ভবিষ্যতে যে আবার এরকম ক্রুসেড লেগে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। সেই জায়গায় মত প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে, ঠিক আছে, কিন্তু অপতথ্যগুলো ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে কম্বাইন্ড একটা এফার্টের মাধ্যমে এইটাকে কিভাবে কাউন্টার করা যায় সেটার ব্যাপারে একটা মেকানিজম থাকতে হবে। এবং এই ফ্যাক্ট চেকিংগুলো একটা সুসংবদ্ধ পদ্ধতিতে যদি হয় তাহলে সবচেয়ে ভালো হবে, তা না হলে একের পর এক ধরনের দুর্ঘটনা ঘটতে থাকবে। আচ্ছা, এখন মানবাধিকারের যে প্রশ্নগুলো আসছে, অপতথ্যের ব্যাপারে এগুলোর ভিকটিম আমি নিজেও, আমাদের এখানে যারা আছেন অনেকেই হয়েছে, অনেকে এখনো ভবিষ্যতেও আবার হবেন বলে আমার আশঙ্কা আছে। তো সেটা নিয়ে আমরা হয়তো ডিফারেন্ট ওয়েতে আলোচনা করতে পারি, কিন্তু মানবাধিকারের ব্যাপারে আমার কয়েকটি মৌলিক কথা আছে। সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত কয়েকটা ওয়ার্স্ট ফর্ম অফ হিউম্যান রাইটস ভায়োলেশন বাংলাদেশে হয়েছে বা আশঙ্কা আছে, সেই বিষয়গুলোর দিকে মোটা দাগে দৃষ্টি দেওয়া দরকার। অতীত থেকে যদি আমরা শিক্ষা না নিই, বাংলাদেশে অতীতে যে ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশনগুলো হয়েছে, একটা তো বাক স্বাধীনতা রোধ করার ব্যাপারে অতীতের সরকার ডিজিটাল আইনগুলোকে যেভাবে ব্যবহার করেছে, সেই আইনগুলো বাতিল হয়েছে। কিন্তু এখন হঠাৎ করেই, যেটা নাবিলা বললেন, যে হঠাৎ করেই কিন্তু কয়েকটা কমেন্ট ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়, এটা অতীতের একটা ছায়া। এই ছায়ার থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে যেহেতু আগের আইনগুলো বাতিল হয়েছে, সুতরাং এই আইনগুলো বাতিল হওয়া সত্ত্বেও এটাকে ভিন্ন ফর্মে গিয়ে মামলা করার মাধ্যমে আবারও সেই কণ্ঠরোধের যে সংস্কৃতি, সেটা বাংলাদেশে আর ফিরে আসতে দেওয়া উচিত হবে না। এবং সেই ব্যাপারে সরকার যেন অবশ্যই সতর্ক থাকেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, এটা সরকারকে অবশ্যই সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার কমিশন বলে যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একজন বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলের যে মানবাধিকার কমিশন, সেটা যে কি জিনিস সেটা গত 17 বছর আমরা টের পেয়েছি। এইটাকে কার্যকর একটা কমিশন করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে আইনটা হয়েছিল সেটা ওনারা রেটিফাই করলেন না পার্লামেন্টে। তারা বলেছেন এর চেয়েও ভালো আইন তারা করবেন, এখনো কিন্তু হয়নি, প্রথম অধিবেশন চলে গেছে। এবং সেই আইনটায় সরকার যে ত্রুটিগুলোর কথা বলেছিলেন, সেইগুলো যে আসলে কোনো ত্রুটি নয়, সেগুলো মানবাধিকার কমিশনের যারা সদস্য ছিলেন, ডক্টর নাবিলা ইদ্রিস এখানে উপস্থিত আছেন, তারা ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা পয়েন্টে গভর্নমেন্টের উত্থাপিত প্রশ্নের জবাব দিয়ে তারা কিন্তু সবাই মিলে পদত্যাগ করেছেন। সুতরাং এই আইনটা র্যাটিফাই না করার যে সিদ্ধান্ত, এটি একটি মন্দ সিদ্ধান্ত এবং এইটাকে আমরা জাতি হিসাবে কোনো অবস্থাতেই ভালোভাবে নিতে পারছি না। আমরা আশা করব, সরকার বলেছেন ভালো করে আইনটা করবেন, অবিলম্বে ভালো আইনটা আমরা দেখতে চাই। সেটা যদি না হয় ধরে নেওয়া হবে আপনারাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন করার নিয়াতে আছেন। এইটা বাংলাদেশের জন্য শুভ সংকেত নয়।
থার্ডলি যেটা বলবো, আমার যেটা ইস্যু ছিল সেই বিষয় নিয়েই কথা বলা উচিত। বাংলাদেশে কি ফর্মে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই বিষয়গুলো মানুষ ভুলে যেতে বসেছে। গুম কমিশন যেভাবে তথ্য উদ্ঘাটন করেছেন, তারা বলেছেন, রিপোর্টে দিয়েছেন, কিন্তু এর যে প্রতিদিনের কার্যবিবরণী এবং প্রত্যেকটা মানুষের দুঃখের যে কাহিনী, এগুলো কিন্তু সেইভাবে মিডিয়াতে আসেনি। ইভেন গুমের যে মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, বিচারাধীন থাকার কারণে অনেক তথ্য প্রকাশের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে যাতে বিচার কার্যে কোনো প্রভাবিত না হয়। ফেসবুকে প্রতিনিয়ত দেখবেন, যখনই আমি কোনো বক্তৃতা দেই যে এরকম একটা ভয়ঙ্কর আয়নাঘর ছিল, বলে যে এই আমি কিন্তু সেই সাইবার বুলিংয়ের শিকার হই, যে আমি সবচেয়ে নাকি মিথ্যা বানায় বানায় কথা বলি। এখন এই যে গুম কমিশনের রিপোর্ট এবং তাদের প্রতিদিন ভিকটিমদের সাথে যে ইন্টারভিউ, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত যে রিপোর্ট, এইটার ভিত্তিতে কি রিপোর্ট হতে পারে না যে কি ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। বিচার চলমান থাকা অবস্থায় যে সমস্ত বিষয় রিপোর্ট হয়েছে, যেগুলো রিপোর্ট এখনো হয়নি, যেগুলো তদন্তাধীনেও নাই, হঠাৎ করে মাঝে মধ্যে আমার কাছে বিভিন্ন লোকজন ফোন করে আসেন যে গোপনে আপনার সাথে একটু দেখা করতে চাই। তা আমি জানি যে অনেকে এরকম কথা বলতে আসবেন, অনেকে এসছেন দেখা করে। তো যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, দেখা গেল তার বাইরেও উনি যখন একটা নিরাপত্তা সংস্থায় বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেছেন, স্যার আমি এই জিনিস দেখেছি, কিভাবে আমাকে নিয়ে গিয়ে 3 জন যুবককে তুলে নিয়ে আমাকে বলা হলো পদ্মা নদীর ওখানে মাওয়া ঘাটে তুমি থাকবে, তুমি তাকে স্পিডবোট সাপোর্ট দিবে। স্পিডবোট সাপোর্ট দিতে গেলাম, নিয়ে গেল আমাকে সহ 3 জন 21-22 বছরের ছেলেকে নিয়ে গেল চাঁদপুরের মোহনায় গিয়ে প্রথম একজন ভিকটিমকে চোখ খুলে বলল যে তুমি একে গুলি করো। সে অফিসার বলল আমি গুলি করতে পারবো না। এই ছেলেটার দোষ কি? বললো আমি তোমাকে বলছি এটাই কি যথেষ্ট না? বলছে না, এটা যথেষ্ট নয়, আমি এই ছেলের অপরাধ না জেনে তাকে আমি গুলি করে হত্যা করতে পারবো না। তখন সে প্রচন্ড গালাগালি করে তাকে মাথায় গুলি করে দিল এবং তারপরে লাথি মেরে, তখনও পেট কাটা শুরু হয়নি, মাঝে মধ্যে হয়তো পেট কাটা করতো কিনা জানি না, একটা ইটের বস্তা বেঁধে আবার তাকে ফেলে দিল। দ্বিতীয় ছেলেটিকে মারার সময়ে উনি বলছেন যে তখন আর পিস্তল ব্যবহার না করে ওকে কাছে টেনে নিয়ে একটা ইঞ্জেকশন বের করলো পকেট থেকে বা ব্যাগ থেকে, ইঞ্জেকশনটা দিল। ছেলেটা তখন এরকম গো গো করতে 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 কাঁপতে কাঁপতে সে মারা গেল, ওকেও ইট বেঁধে ফেলে দিল। তৃতীয়টাকেও ইঞ্জেকশন না দিয়ে আবার গুলি করলো। এই যে ইঞ্জেকশন দেয়া মারার যে কয়েকটা পদ্ধতি ছিল, এগুলো গুম কমিশন তাদের রিপোর্টে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একজন ব্যক্তি ছিলেন, আমি নাম উল্লেখ করছি না, সুতরাং এগুলো বিচারের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, রিপোর্টের মধ্যে এগুলো আছে। যে ধরে নিয়ে প্রথম যে সাদা পোশাকে আসতো, এসে প্রথমে পেছন থেকে তাকে, তো অনেকগুলো ধাপ ছিল। প্রথম ধাপ ছিল মনিটরিং, টেলিফোনে মনিটর করতো, তার সোশ্যাল মিডিয়া মনিটর করতো, তার অবস্থান নির্ণয় করা হতো। তারপরে পিক আপ করা, পিক আপ করার পরেই প্রথমে যখন পিক আপ করে গাড়িতে তোলা হতো, গাড়িতে কিছু যন্ত্রপাতি থাকতো। একটা ছিল হ্যামার, 10 কেজি ওজনের হাতুড়ি থাকতো। কিছু কিছু ভিকটিমকে যদি মনে হতো যে এটার বেশি আর বিচার টিচার দরকার নেই, ওকে মাথায় বাড়ি দিয়ে ওখানে শেষ করে ফেলতো, পরবর্তী সময় কোথাও লাশ ডিসপোজাল করতো। দ্বিতীয় ব্যবস্থা ছিল গাড়িতে তুলে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলতো, অজ্ঞান করার পরে জায়গা মতো নিয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে পরে জিজ্ঞাসাবাদ, টর্চার এগুলো করতো। কোনো কোনো ক্ষেত্রে গাড়িতে ইঞ্জেকশন দিয়ে মেরেই ফেলতো। তৃতীয় আরেকটা ছিল বলস মেশিন, বলতো যে একটা ইলেকট্রোকিউট করার একটা যন্ত্র, ব্যাটারি চালিত একটা ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, যে জননাঙ্গে একটা ক্লিপ লাগিয়ে দিয়ে তারপরে বিদ্যুৎ চালু করা হতো, অসহ যন্ত্রণা হতো, তার মুখগুলো আবার বেঁধে দেওয়া হতো। এই যে হরিবল স্টোরিজ, শত শত, গুম কমিশন কয়শো, সেভারেল থাউজেন্ডস অ্যাপ্লিকেশন তারা ডিল করেছেন, আমরা সেভারেল হান্ড্রেডস ডিল করছি এখন। এই স্টোরিগুলো, এই যে মানবতা বিরোধী অপরাধ এবং মানবাধিকারের যে ভয়ানক লঙ্ঘন, এই স্টোরিগুলো যখন আপনারা সামনে আনছেন না, তখন যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত এবং এই অপরাধকে যারা সমর্থন করেছেন, তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে উল্টো ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এবং তাদের পেছনের এই অপরাধগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করছে। যে মানুষগুলোর পরিবারের সদস্যরা ফিরে আসেনি অথবা যারা সার্ভাইভার, তাদের এই গল্পগুলো যদি না আসে এবং এগুলো সঠিক বিচার না হয়, নতুন করে মানবাধিকার কমিশন করলে ফিউচার হয়তো অনেক কিছু রোধ করতে পারবেন, কিন্তু পেছনের এগুলোকে আইডেন্টিফাই করা, বিচার করা, আসামিদেরকে সঠিক পাওনাটা বুঝিয়ে যদি না দেয়া যায়, বাংলাদেশে মানবাধিকার আলোচনা করে লাভ নেই তো।
আবারও যখন এই গভর্নমেন্ট সময়ে একটা সময় যখন আরও খারাপ সময়ের মধ্যে যাবে, তারা মনে করবে পদ্ধতিটা তো ভালোই ছিল, তো ওনারা যেহেতু করে পার পেয়ে গেছে আমরাও শুরু করি, হতেই পারে। সুতরাং এই জাতির মানবাধিকার রক্ষা, ভয়হীন সমাজ প্রতিষ্ঠার স্বার্থে 17 বছরে বাংলাদেশে সংগঠিত প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। এই ব্যাপারে আপোষ করা যাবে না। অনেকেই বলেছেন, কালকে এই মিলনায়তনে সরকারি দলের একজন সিনিয়র নেতা বলেছেন যে বিচার হওয়া দরকার, তবে বিচারের নামে যাতে কোনো প্রতিহিংসা চরিতার্থ না করা হয়। নিশ্চয়ই কোনো প্রতিহিংসা চরিতার্থ করার তো দরকার নেই। সাউথ আফ্রিকার উদাহরণ টেনেছেন উনি। সাউথ আফ্রিকাতে বর্ণবাদ বিরোধী যে ব্যাপার ছিল, নেলসন ম্যান্ডেলার কথা তিনি বলেছেন, সেখানে এত ওয়াইড স্কেলে হয়েছিল অপরাধ যে একটা পর্যায়ে এত লক্ষ লক্ষ মানুষের তারা বিচার করতে পারবেন না। তখন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার প্রশ্ন আসে। বাংলাদেশে এই অপরাধগুলো লাখ লাখ মানুষই করেনি, কয়েকশো মানুষ হয়তো এর সাথে জড়িত। যারা এরকম ওয়ার্স্ট টাইপ অফ হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তাদেরকে ক্ষমা করা হবে আত্মঘাতী। পরবর্তীতে যারা লেসার অফেন্স করেছে, যাদের অপরাধ ওই মাত্রার নয়, তাদের ব্যাপারে রিকনসিলিয়েশন হতেই পারে, কিন্তু ট্রুথটা আগে এস্টাবলিশ করার পরে রিকনসিলিয়েশনের প্রশ্ন আসবে। আজকের এই মিলনায়তনে দাঁড়িয়ে এনসিপি যেহেতু আয়োজনটা করেছেন, তাদেরকে অনুরোধ করব এই বিষয়টার ব্যাপারে অবশ্যই গুরুত্ব দেয়া, যে গভীর ক্যান্সার ভেতরে রেখে বাইরে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে এই জিনিসগুলো বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করা খুব কঠিন। যদি এই ওয়ার্স্ট টাইপ অফ ভায়োলেশনের বিচার না হয় তাহলে মানবাধিকার রক্ষা করাটা কঠিন হবে। খুবই রূঢ়। যে ফ্যামিলি তার স্বজন এখনো ফিরে আসেনি, সে জানে যে এই স্বজন হারানোর বেদনাটা কেমন। যারা ওই ধরনের টর্চার ফেস করে এসছেন তারা জানেন এই বেদনাটা কেমন। টর্চার করতে করতে হতে হতে তরুণ বয়সের ছেলেরা পাগল হয়ে গেছে। ওকে যখন নাবিলারা জিজ্ঞাসা করেছে, বলছে না আমার কাছে কিছু হয়নি। মানে ও এতটাই ট্রমাটাইজড হয়েছে যে আর কোনো কথাই বলতে পারে না। নাবিলাগুলো যদি বলতেন আরো ভালো হতো। যে ট্রমার মধ্যে দিয়ে ওই আয়না ঘরে যে মানুষগুলো ছিল, তাদের গল্পগুলো, প্রতিটা গল্পের জন্য আমি তো মনে করি স্পিলবার্গ অথবা জেমস ক্যামেরনের মতো যদি পরিচালক আমরা পেতাম, প্রত্যেকটি ঘটনার জন্য একটা করে হলিউডের ক্লাসের একটা করে সিনেমা বানানো সম্ভব, ডকুমেন্টারি বানানো সম্ভব। এই বিষাদ সিন্ধু সম এই যে বেদনার গল্প গত 17 বছরে রচিত হয়েছে, এক নিষ্ঠুর স্বৈর শাসককে সে কারণেই বাংলাদেশের মানুষ বিদায় করেছে, এই তরুণেরা বিদায় করেছে। এই বিদায়ের পরে এই দেশটাকে আবার রিক্লেইম করা, আবার নিরাপদ করার মহান দায়িত্ব এই তরুণদের উপরেই অর্পিত হয়েছে। সুতরাং আসুন আমরা অতীতের সংঘটিত প্রত্যেকটি অপরাধের বিশ্লেষণ, সঠিক বিচার, তদন্ত এগুলো নিশ্চিত করি, এবং আগামীতে যাতে এই ফর্মের কোনো অফেন্স আর বাংলাদেশে না ফিরে আসতে পারে সেই কাঠামো, আইনি, বিচারিক, সামাজিক, তথ্যগত সব কিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেটা যদি করতে পারি তবেই আর বারবার মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে সেমিনার, সিম্পোজিয়ামের প্রয়োজন হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।